আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আজকে তিনটি খবর নিয়ে বসেছি এই ভিডিওতে। প্রথম যে খবর, প্রফেসর ইউনূসের এক থ্রেটে নড়ে চড়ে বসেছে ভারত। তাই সেভেন সিস্টার ভাঙার ভয়ে ভারত নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছে। কি সেই সিদ্ধান্ত? 2 নম্বর খবর, বাংলাদেশের অন্যতম দল মানে রাজনৈতিক দল জামায়াত ইসলামের আমির ডক্টর শফিক, তিনি দেখা করেছেন লন্ডনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে। কি হয়েছে তাদের মধ্যে আলোচনা, সেই বিষয় জানাবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি হলো, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী ইরান সফরে গেলেন। হঠাৎ করে যখন আমেরিকার সাথে ইরানের যুদ্ধ বেঁধে যায় অবস্থা, সে সময় সৌদি আরবের এই গুরুত্বপূর্ণ মন্ত্রীর ইরান সফর কেন, এই বিষয়ে বিস্তারিত জানাবো। প্রথম যে খবরটি দিয়ে আসতে চাই সেটি হলো, আপনারা জানেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, তিনি চীন সফর করেছিলেন। সে সময় ভারতের সেভেন সিস্টারকে তিনি ল্যান্ড লক বলেছিলেন। পাশাপাশি তিনি বলেছিলেন বঙ্গোপসাগর, এটার মূল অভিভাবক হলো বাংলাদেশ। এরপরই ভারতের রীতিমতো প্রত্যেকটি মহলের সমালোচনার ঝড় বয়ে যায়। ল্যান্ডলক এবং বঙ্গোপসাগরের প্রকৃত অভিভাবক বাংলাদেশ, এই দুটো শব্দের মাঝে আরেকটি শব্দ বলেছিলেন প্রফেসর ইউনূস, সেটি হলো চীনের অর্থনীতিকে আরো সমৃদ্ধ করতে বা আরো গতিশীল করতে বাংলাদেশ বড় ভূমিকা রাখতে পারে। অর্থাৎ বাংলাদেশ চীনকে এই ব্যাপারে বড় রকম সহযোগিতা করতে পারে। তো সেভেন সিস্টার ইস্যুটি নিয়ে প্রফেসর ইউনূসের এই বক্তব্যটির পর আমরা দেখলাম নরেন্দ্র মোদীকে ধুয়ে দিয়েছে বিরোধী দলের নেতা সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধী, এবং বিভিন্ন প্রেক্ষাপট থেকে, বিভিন্ন ফোরাম থেকে নরেন্দ্র মোদীর সমালোচনা করা হয়েছে। সেভেন সিস্টার আপনারা প্রত্যেকেই জানেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি প্রদেশ, 7টি রাজ্য। বলা হয় ভারতে এই 7টি রাজ্য সবচেয়ে বেশি দুর্বল অবস্থায় রয়েছে, অসহায় অবস্থায় রয়েছে এবং দারিদ্র সীমার নিচে রয়েছে। এবং ভারত এই 7টি রাজ্যের উপর শোষণ করছে, যার কারণে এই রাজ্যগুলোর মানুষ স্বাধীনতা চায়। তাই যে কেউ তাদের পাশে দাঁড়ালে এই রাজ্যগুলো ভারতের সরকারের বিরুদ্ধে দাঁড়াতে পারে, এই আশঙ্কাটি বরাবরই রয়েছে। এরপর আমরা মণিপুর থেকে আরো অনেক ঘটনা দেখলাম, কিভাবে বিজেপি সরকার তাদের সাথে আচরণ করেছে, প্রচুর লোককে মেরেছে। তো সবকিছু মিলে নরেন্দ্র মোদী প্রফেসর ইউনূসের এই বক্তব্যের পর আতঙ্কিত হয়ে গেছেন, কারণ ব্যক্তিটা প্রফেসর ইউনূস, যিনি এখন পর্যন্ত ভারতকে পররাষ্ট্রনীতির ভাষায় প্রতি মুহূর্তেই প্রতিহত করেছেন এবং ভারতকে তিনি একেবারেই পাত্তা দেননি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, নরেন্দ্র মোদী যত বড় দেশেরই প্রধানমন্ত্রী হন না কেন, ছোট্ট বাংলাদেশের একজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদীকে পররাষ্ট্রনীতিতে প্যাকেট করে ফেলেছে। এটা আমার কথা না, আন্তর্জাতিক বিশ্লেষকের বক্তব্য। আর ঠিক সেভাবে নতুন করে সেভেন সিস্টারকে ধরে রাখার জন্য নরেন্দ্র মোদীর পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সিদ্ধান্ত দিলেন নতুন কিছু। জানালেন এই উত্তর পূর্ব প্রদেশগুলোতে বা রাজ্যগুলোতে সেভেন সিস্টারে তিনি বিশেষ বিনিয়োগের জন্য সম্মেলন করতে যাচ্ছেন, এবং এই রাজ্যগুলোর প্রতিবেশী দেশকে নিয়েই এই আয়োজনটি করা হবে। পাশাপাশি আন্তর্জাতিক ফোরামে সেভেন সিস্টারের বড় বড় বিনিয়োগ আনার জন্য এবং এখানকার অর্থনীতিকে গতিশীল করার জন্য ভারত বড় ভূমিকা রাখবে। মূল বিষয়টি হলো, ভারত প্রফেসর ইউনূস এবং চীনের শি জিনপিং এর বৈঠক বা ল্যান্ডলক সম্বোধন সবকিছু মিলে একটা বড় আতঙ্কে পড়ে গেছে এবং মনে করছে বাংলাদেশ যদি এই ক্ষেত্রে কোনো বিপরীতমুখী গেম খেলে বসে,
তাহলে সেভেন সিস্টার হাতছাড়া হয়ে যেতে পারে ভারতের। আর তাই নতুন করে ভারতের সরকার সেভেন সিস্টারে নজর রাখছে। আর সেই নজরের প্রথম ধাপটি হলো বিনিয়োগ সম্মেলন, এবং এটি নিয়ে হয়তো আপনারা কম বেশি সংবাদে দেখেছেন। এখন নরেন্দ্র মোদী কি করে সেভেন সিস্টারকে শান্ত রাখবেন, তার দখলে রাখবেন, সেখানকার মানুষের মধ্যে অসন্তোষ দূর করবেন, সেই পরিকল্পনা তৈরিতে বসে গেছেন, কারণ প্রফেসর ইউনূসের ভয়। এবার দ্বিতীয় প্রসঙ্গ, জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি বেলজিয়াম থেকে লন্ডনে গেছেন এবং সেখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। এই বিষয়ে একটি টেলিভিশনে কথা বলেছেন ডক্টর শফিক। তিনি বলেছেন, মূলত এটি রাজনৈতিক সফর নয়, এটি সৌজন্য সাক্ষাৎ। তিনি বলেছেন যে বেলজিয়ামে সফর শেষে তিনি 3 দিনের জন্য লন্ডনে যান। আর এই লন্ডন সফরের প্রধান কয়েকটি কারণ, তার পারিবারিক কিছু সদস্যদের সাথে বৈঠক, পাশাপাশি বেগম খালেদা জিয়ার সাথে দেখা করা। অর্থাৎ বেগম জিয়া যখন বাংলাদেশ থেকে লন্ডনে চিকিৎসার জন্য চলে যান, ঠিক সেই মুহূর্তে জামায়াত ইসলামের এই আমির বেগম জিয়ার সাথে দেখা করতে পারেননি। সেই কারণটি তিনি উল্লেখ করেননি, বলেছেন কিছু কারণে দেখা করা সম্ভব হয়নি। আর যেহেতু এই দুটো দল বিগত 15-16 বছরে ফ্যাসিস্টদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করেছে, তাই এই দুটো দলের মধ্যে একটা ভ্রাতৃত্ব বা শক্ত বন্ধন তৈরি হয়েছে। আর ঠিক সেভাবেই একজন মজলুম নেত্রী এবং অসুস্থ নেত্রীকে দেখার জন্য লন্ডনে গিয়েছিলেন জামায়াতের আমির। তিনি বলেছেন, যেহেতু আমাদের টার্গেট ছিল বেগম জিয়াকে দেখা বা তার শারীরিক খোঁজ খবর নেওয়া, যেহেতু তাকে তারেক রহমানের বাসা গিয়ে দেখতে হবে, তাই সেখানে তারেক রহমানের সঙ্গে দেখা হয়েছে এবং তারা আগামী দেশ কিভাবে পরিচালিত হতে পারে, নির্বাচন কবে হতে পারে, এই বিষয়গুলো তারা খুব আনুষ্ঠানিক আলোচনা করেননি, তবে খোলামেলা বিভিন্ন আলোচনা উঠেছে এবং সেই আলোচনাগুলো তারা করেছেন। এবং কবে নাগাদ নির্বাচন হবে, কোন পদ্ধতিতে, কিভাবে সংবিধান প্রণয়ন, সবগুলো বিষয় তারা কোন স্পেসিফিক সিদ্ধান্তের জন্য আলোচনা করেননি। জাস্ট চায়ের আড্ডা রাজনৈতিকভাবে বা রাজনৈতিক কর্মীরা যেভাবে কথা বলে তাদের মধ্যে এভাবেই কথা হয়েছে, ডক্টর শফিক জানিয়েছেন। কিন্তু রাজনৈতিক বড় বড় ব্যক্তিরা বা রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন ডক্টর শফিকের এই সফরটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ সাম্প্রতিক সময় আমরা দেখেছি জামায়াত এবং বিএনপির মধ্যে একটা বিপরীত অবস্থা, এবং বিএনপি যদি শনিবার বলে জামাত রবিবার বলতো, বা রবিবার যদি জামাত বলতো বিএনপি সোমবার বলতো। এরা এই দুটো দল দীর্ঘ 15 বছর একসাথে থাকলেও হঠাৎ করে তাদের মতবিরোধ সৃষ্টি হয়েছে। তো এই প্রসঙ্গে জামায়াতের আমির বলেছেন যে আমরা গণতন্ত্রের ভাষায় কথা বলতে চাই, আমরা মনে করি যে ওটা আমাদের করে দিতেই হবে, ওই ডেটের মধ্যে এটা হতেই হবে, এটা গণতন্ত্রের ভাষা নয়। আমি আমার মতামত দেব, অন্য দলের মতামত দেবে। তিনি বলেছেন যে বিএনপি এবং জামায়াত এই দুটো দল গত 15 বছরে যথেষ্ট নির্যাতনের শিকার হয়েছে। আয়না ঘর থেকে শুরু করে গুম রাজ্যের বাদ দেন, ক্রসফায়ার, জেল, জুলুমে এই দুটো দলের লক্ষ লক্ষ কর্মী ভোগান্তির শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। কেবল জামায়াত নয়, কেবল বিএনপি নয়, এই দুটো দল। তাই এদের মধ্যে বা এই দুটো দলের মধ্যে সম্পর্ক এখন অনেক ভালো রয়েছে। যে বিগত সময় এই দুটো দলের মধ্যে ব্যাপক সমালোচনা করতে দেখা গেছে এবং বিপরীতমুখী অবস্থান দেখা গেছে, কিন্তু জামায়াতের আমিরের লন্ডন সফরের মধ্যে বা লন্ডন সফরের পর এই দুটো দলের মধ্যে এই কাদা ছোড়াছড়ি আর দেখা যাচ্ছে না। এটিকে পজিটিভ অর্থে তিনি বলেছেন যে এরকম কিছু নয়, তবে বিএনপি এবং জামাত একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ডক্টর শফিক এবং তারেক রহমান এবং বেগম জিয়ার এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং যদিও ডক্টর শফিক সাহেব বা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এটার কোনো বক্তব্য দেওয়া হয়নি, তবে আগামী রাজনীতিতে জামায়াত এবং বিএনপির মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা হয়েছে। হয়তোবা আগামীতে সে আলোচনার বিষয়গুলো জানা যাবে। দর্শক, চলে আসছি ইরান প্রসঙ্গে। ইরান সফর করেছেন আজ বৃহস্পতিবার
যিনি সফর করেছেন তিনি সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী নয়, প্রতিরক্ষা মন্ত্রী। ঠিক গত সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি ফোন করে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন, ফয়সাল বিন ফারহান। তো এর পরপরই আমরা দেখলাম আজ ইরান সফরে গেছেন সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী। বলা হচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে হঠাৎ করে সৌদি আরবের এই গুরুত্বপূর্ণ মন্ত্রীর ইরান সফরটি খুবই গুরুত্বপূর্ণ, যখন আমেরিকা ইরানকে বিশেষভাবে কি বলবো হামলার হুমকি দিচ্ছে। কয়েকটা মতামত পাওয়া গেছে এরকম যে সৌদি আরব কি বা আমেরিকা কি সৌদির মাধ্যমে ইরানের কাছে কোনো বার্তা পাঠিয়েছে, অথবা সৌদি আরব কি ইরানের পাশে দাঁড়াবার জন্য কোনো বিশেষ সবুজ সংকেত নিয়ে ইরান সফর করছে, অথবা আমেরিকা যদি কোনোভাবে ইরানে আক্রমণ করে বসে সেক্ষেত্রে সৌদি আরব বা আরব রাষ্ট্রগুলোর অবস্থান কি হবে সেই ব্যাখ্যা পৌঁছে দেওয়ার জন্য কি প্রতিরক্ষা মন্ত্রীর এই সফর, নাকি দখলদারদের বিরুদ্ধে বা দখলদাররা ফিলিস্তিনের উপর যে নির্যাতন করছে বা ইরানের উপর একটা বড়সড় বা ইরানের পারমাণবিক প্রকল্পে আক্রমণের যে ষড়যন্ত্র করছে দখলদাররা, এখানে সৌদি আরব তাদের সিদ্ধান্ত বা তাদের অবস্থানটা পরিষ্কার করার জন্য গেছে। বিভিন্ন বিষয়ে আলোচনা উঠে আসছে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, সাম্প্রতিক ইরান এই দেশগুলোকে হুমকি দিয়ে বলেছিল, আরব রাষ্ট্র বা মধ্যপ্রাচ্যের দেশগুলোকে, বিশেষ করে বাহরাইন, আরব আমিরাত, কাতার, কুয়েত, ইরাক, জর্দান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে হুমকি দিয়ে বলেছিল যদি আমেরিকাকে কেউ ঘাঁটি দিয়ে থাকে বা আকাশ সীমা ব্যবহারের অনুমতি দেয়, অথবা আমেরিকার আক্রমণের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের কোনো দেশের আকাশ দিয়ে তাদের বিমান বহন করে, অথবা উদ্ধার কাজে এই দেশগুলোর আকাশ ব্যবহার করা হয়, অথবা জ্বালানি নেয়ার ক্ষেত্রে এই দেশগুলোকে ব্যবহার করা হয়, এরকম প্রত্যেকটা ক্ষেত্র উল্লেখ করে ইরান বলেছিল এই প্রত্যেকটা মধ্যপ্রাচ্যের দেশকে তারা স্পেশালি চিঠি পাঠিয়ে হুমকি দিয়েছে, যে বলেছে যারা এই কাজগুলো করবে ইরান তাদেরকে শত্রু হিসেবে বিবেচনা করবে, প্রয়োজনে ইরান তাদের সাথে সশস্ত্র আক্রমণে জড়িয়ে পড়বে। এরপর মধ্যপ্রাচ্যের এই দেশগুলো স্পষ্ট করে বলে দিয়েছিল তারা আমেরিকাকে কোনোভাবেই আকাশ সীমা ব্যবহার করতে দেবে না, তাদের ঘাঁটি ব্যবহার করতে দেবে না, কোনো প্রকার তেল মানে বিমানে, যুদ্ধ বিমানে তেল নেয়ার সুযোগ দেবে না, এবং এক কথা ইরান যে বিষয়গুলো উল্লেখ করেছে তারা প্রত্যেকে রাজি হয়ে গেছে। এরপর মোটামুটি চাপে পড়ে গেছে ডোনাল্ড ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে যত হুমকি ধুমকি দিচ্ছে নেপথ্যে ইরানের সাথে কৌশলগতভাবে কিছুটা সুর নরম করছে, এমনটিও বলা হচ্ছে মিডল ইস্টের বিভিন্ন পত্রপত্রিকায়। কিন্তু সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রীর এই সফরটি খুবই গুরুত্বপূর্ণ, এবং বলা হচ্ছে শিগগিরই তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোয়ান ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির সঙ্গে দেখা করতে আসছেন। সবকিছু মিলে ইরান মধ্যপ্রাচ্যে নতুন একটি মেরু তৈরি করতে যাচ্ছে বলে আভাস পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।